সংখ্যার ধারণা অধ্যায়ের বেসিক আলোচনা শেষে আমরা এই অধ্যায়ের বিগত সালের প্রশ্ন পর্যালোচনা করব। আমি এখানে এমন 20টি প্রশ্ন রেখেছি যার মাধ্যমে পুরো অধ্যায় কভার করা সম্ভব হয়। তাহলে চলুন শুরু করা যাক এই অধ্যায়ের বিগত সালের এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা থেকে ছোট বড় যে কোনো পরীক্ষায় একটা প্রশ্ন হয়ে থাকেই। তাই আমরা মৌলিক সংখ্যা থেকে একটা প্রশ্ন নিয়েছি, সেটি হচ্ছে কোনটি মৌলিক সংখ্যা নয়। আমরা যদি জানতে পারি যে এটি মৌলিক সংখ্যা, তাহলে বাকি যেটি নয় সেটি হচ্ছে উত্তর হিসেবে নিতে পারবো। তবে মৌলিক সংখ্যা নয় হিসেবে আমরা প্রথমে দেখব কোন সংখ্যাটিকে ভাগ করা যায় অথবা কোন সংখ্যাটিকে ভাগ করা যায় না। এখানে 227 227 একটি সংখ্যা, 223 একটি সংখ্যা, 231 একটি সংখ্যা এবং 229 একটি সংখ্যা। তো আমরা যদি এখানে এই সংখ্যাগুলোর বিভাজ্যতার শর্ত প্রয়োগ করি, তাহলে আমরা নিমিষেই দেখতে পাবো যে 231 231 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। কেননা এখানে 231 সংখ্যাটিকে আমরা 2 এবং 1-এর যোগফল 3-এর সমান পাই, এই কারণে এটা অবশ্যই 11 দ্বারা বিভাজ্য। আর যেই সংখ্যাটি কিছু দ্বারা বিভাজ্য হবে সেটা মৌলিক সংখ্যা নয়। কাজেই সঠিক উত্তর হচ্ছে 231। 231কে যদি আমরা 11 দ্বারা ভাগ করে দেই, তাহলে 11 11 1-কে 11, 11 2 22, তাহলে 1 1 আবার 11 1-কে 11, তাহলে অবশ্যই এটা বিভাজ্য হচ্ছে, আর বিভাজ্য হলেই সেই সংখ্যাটি মৌলিক নয়। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, যে কোনো দুটি পূর্ণ সংখ্যার বর্গের অন্তরে ধনাত্মক মান সর্বদা ড্যাশ ড্যাশ অর্থাৎ সর্বদা কি হবে? যে কোনো দুটি পূর্ণ সংখ্যার বর্গের অন্তরে ধনাত্মক মান। তাহলে দুইটি পূর্ণ সংখ্যা যদি আমরা নেই 4 আর 5, দুটি পূর্ণ সংখ্যার বর্গের অন্তর, তাহলে এটি ধনাত্মক মান। তাহলে 5-এর বর্গ করলে পেয়ে যাব 25, আর 4-এর বর্গ করলে পেয়ে যাব আমরা 16। তাহলে 16 আর 25-এর ডিফার হচ্ছে 9। তাহলে এরকম করে যে কোনো দুটি সংখ্যা যদি আমরা নেই, তাহলে বিজোড় সংখ্যা পাওয়া যাবে। তাহলে কি সংখ্যা পাওয়া যাবে? বিজোড় সংখ্যা পাওয়া যাবে। তাই এই প্রশ্নের উত্তর সমাধানের জন্য আমাদেরকে দুটি সংখ্যা ধরে নিতে হবে, এমন দুটি সংখ্যা যাদের বর্গের অন্তরের ধনাত্মক মান, অর্থাৎ বর্গ করে অন্তর্ফল বিয়োগ করলে কি হবে? এটি হবে একটি বিজোড় সংখ্যা। কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার ড্যাশকে 4 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে। তাহলে সংখ্যাটি কত বা কি? তাহলে কোন বিজোড়? তাহলে কোনো বিজোড় সংখ্যার স্বাভাবিক সংখ্যার দ্বিগুণকে, তিনগুণকে, বর্গকে নাকি ঘনকে? আমরা যদি এভাবে যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যা 3, 5, 7 যে কোনো একটা সংখ্যা নেই এবং তাকে যদি আমরা দ্বিগুণ করি, দ্বিগুণ করার পর 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 1 থাকে তাহলে সেটি উত্তর, 3 গুণ করার পর যদি থাকে তাহলে সেটি উত্তর, একইভাবে বর্গ করলে নাকি ঘন করলে। আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমরা 3, 5, 7 নেই, তাহলে 3-কে যদি বর্গ করি তাহলে 3 3-কে 9 হয়, আর 9-কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 1। তাহলে এটা শর্ত প্রয়োগ করে। একইভাবে 5 যদি অপশন হিসেবে নেই, তাহলে 5-কে বর্গ করলে 5 5-এ 25 হয়, 25-কে 4 দ্বারা ভাগ করলে 4 6 24, ভাগশেষ থাকে 1। কিন্তু দ্বিগুণ বা তিনগুণ বা ঘনকে আমরা এটা 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 পাবো না। কাজেই এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ। এটাও আমরা অপশন টেস্টের মাধ্যমে মিলিয়ে নিতে পারি। সংখ্যা অধ্যায়ের অধিকাংশ প্রশ্নই আমরা অপশন টেস্টের মাধ্যমে সমাধান করতে পারি। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বিজোড় সংখ্যা 2x - 3 এর পরবর্তী জোড় সংখ্যা বের করুন। তাহলে বিজোড় সংখ্যা 2x - 3 যে কোনো বিজোড় সংখ্যা হতে পারে, 5x - 2, 2x + 3। তাহলে পরবর্তী জোড় সংখ্যা কত হবে? এখন যেহেতু এটা একটা পরবর্তী সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা বা ক্রমিক সংখ্যার কথা বলা আছে, এই কারণেই এখানে দুইটা জোড় ক্রমিক সংখ্যার পার্থক্য কত হবে? 2-এর পরে আমরা জানি 4 হবে, একইভাবে 6 হবে, তারপর 8 হবে। কিন্তু যদি আমরা বিজোড় নেই তাহলে 3, 5, 7। অপশন টেস্ট করার সময় আমরা কখনোই 1-কে অপশন হিসেবে নেব না, তার কারণ 3টা 1-এর গুণফল, 2টা 1-এর গুণফল যেমন 2 হয়, 3টা 1-এর গুণফলও আমাদের 1 হয়। 2টা 1-এর গুণফল 1 হয়, 3টা 1-এর গুণফলও 1 হয়। কাজেই অপশন টেস্ট হিসেবে 1 নিলে আমরা মানের পরিবর্তন দেখতে পাই না। কাজেই অপশন টেস্টের বেলা যদি বিজোড় সংখ্যা আসে তাহলে 3 থেকে শুরু করব, 3, 5, 7। তাহলে যদি আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রমিক বিজোড় সংখ্যার পরবর্তী সংখ্যা, এখানে চাওয়া হয়েছে পরবর্তী জোড় সংখ্যা। তাহলে 2-এর
3-এর পরবর্তী জোড় সংখ্যা কত হবে? 3-এর পরবর্তী জোড় সংখ্যা হবে 4, 5-এর পরবর্তী জোড় সংখ্যা হবে 6। তাহলে যদি পরপর বিজোড় সংখ্যাগুলোর ক্রমিক সংখ্যা বলতো তাহলে অন্তর হতো 2, কিন্তু বিজোড়ের পর জোড় অথবা জোড়ের পর বিজোড় সংখ্যার পরবর্তী সংখ্যার অন্তর হচ্ছে 1। কাজেই আমরা এই সংখ্যার সাথে যদি 1 যোগ করি তাহলে যা পাওয়া যাবে সেটি হবে সঠিক উত্তর। তাহলে যদি আমরা এখানে 2x - 3 এর সাথে 1 যোগ করি তাহলে 2x - 2 হবে। -3 আর +1 ক্যালকুলেশন করলে মাইনাস প্লাসে মাইনাস, 3 থেকে একবার দিলে 2, কিন্তু চিহ্ন নামে বড়টার, এই কারণে -2। তাহলে কি পাচ্ছি আমরা? 2x - 2। তাহলে গ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 13 এবং সেই দুটি সংখ্যারই গুণফল 6, তাহলে সংখ্যা দুটির বর্গের অন্তর কত? এখানে এটা একটি বড় অঙ্ক, কিন্তু এর সমাধান প্রক্রিয়া অত্যন্ত সহজ। বড় অঙ্ক হলে আমরা বীজগণিতীয় রাশিমালা সূত্রাবলী প্রয়োগ দিয়ে করতে পারি, কিন্তু এই অঙ্কটিতে আমরা কখনোই সেই পথে যাব না, তার কারণ এটি প্রশ্নের জন্য মান হচ্ছে 1। আর 1 হোক সহজ প্রশ্নের জন্য 1 হোক আর কঠিন প্রশ্নের জন্য 1 হোক, সব প্রশ্নের মানেই সমান। কাজেই এই ধরনের প্রশ্নগুলো আমরা চাইব যে অপশন টেস্টের মাধ্যমে সমাধান করতে। এখন দেখেন এখানে কি বলছে, দুটি ক্রমিক সংখ্যা। তাহলে ক্রমিক সংখ্যা বলতে কি? 3-এর পর 4, 4-এর পর 5, 20-এর পর 21, এরকম দুটি সংখ্যা যাদের বর্গের সমষ্টি, অর্থাৎ যদি দুটি সংখ্যা আমরা একটা 6 নেই একটা 7 নেই, তাহলে তাদের 7-এর স্কোয়ার মানে 49, 6-এর স্কোয়ার মানে হচ্ছে 36। তাহলে এই 36 আর 49-এর অন্তর্ফল কত হতে হবে? সমষ্টি হতে হবে 13, কিন্তু এটা দেখা যাচ্ছে অনেক বেশি, এবং ওই দুটো সংখ্যারই গুণফল হবে 6। এখন গুণফল যদি 6 হইতে হয় তাহলে আমরা জানি খুব ছোট দুটো সংখ্যার গুণফল হচ্ছে 6। এখানে যদি 1, 2, 3 নেই, যেখানে এই 2 আর 3-এর গুণফলই হচ্ছে 6। তাহলে এই 2, 3-এর আবার বর্গের সমষ্টি কত? 2-এর বর্গ হচ্ছে 4, 3-এর বর্গ হচ্ছে 9, তাহলে 4 আর 9 যোগ করলে হয় 13। তাহলে এই প্রশ্নটি 2 এবং 3 অপশনের জন্য প্রযোজ্য হচ্ছে। কাজেই এই সংখ্যা দুটি হচ্ছে 2 এবং 3। এখন 2 আর 3-এর বর্গের অন্তর্গত, তাহলে 3-এর স্কোয়ার হচ্ছে একইভাবে 9, 2-এর স্কোয়ার হচ্ছে 4, তাহলে এই 4 আর 9-এর ডিফার হচ্ছে 5। তাহলে সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নের 5। তবে এই প্রশ্নটি যদি আমরা বীজগণিতের নিয়মে বা সূত্র প্রয়োগের মাধ্যমে করি তাহলে সংখ্যাটি অনেক বড় হবে, উত্তরটা অনেক বড় হবে। তখন আমাদেরকে একটা সংখ্যা x আর একটা সংখ্যা y ধরে তারপর x² + y² সমান 13 ধরতে হবে, এবং x y এর গুণফল হচ্ছে 6 ধরতে হবে। সেখান থেকে আমরা সূত্র প্রয়োগ করে x + y এর একটা মান বের করব এবং x - y এর একটা মান বের করব। তারপর এই দুটো যোগ বিয়োগ করলে আমাদের x এবং y পাওয়া যাবে। x এবং y পাওয়ার পর দুটি সংখ্যার বর্গের অন্তর আমরা 5 পাবো। তবে যদি কোনো প্রশ্নের সহজ সমাধান থাকে তাহলে আমরা কেন সেটার কঠিন সমাধানের দিকে যাব? কাজেই এই পদ্ধতিতে আমরা যাব না। এরপর 6 নম্বর প্রশ্নটি হচ্ছে 540 এর ভাজকের সংখ্যা কত? 540 এর ভাজকগুলো কি কি এটি চাওয়া হয়নি, এখানে 540 এর ভাজক সংখ্যা কত সেটি চাওয়া হয়েছে। 540 বা 72, এর আগে আমরা উদাহরণে 72 বিগত বেসিক আলোচনায় 72-এর ভাজক সংখ্যা বের করেছিলাম। এবারে আমরা 540, সম্ভবত 540-এরও আমি বের করে দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। এই সংখ্যাটিকে আমরা ভাগ করব, কি দিয়ে ভাগ করব? 2 দ্বারা বিভাজ্য, তারপর 5 আর 4 9, 3 দ্বারা বিভাজ্য, তারপর যেহেতু শেষে শূন্য আছে কাজেই এটা 5 দ্বারাও বিভাজ্য। তাহলে 5 1 5, 5 8 40, দুইটার সঙ্গে একবারে দিলে মাঝখানে একটা শূন্য আসে, তাহলে 108। আবার এটিকে আমরা কত দিয়ে ভাগ দিতে পারবো? 3 দিয়ে ভাগ দিতে পারবো। 3 3 9, তার কারণ 8 আর 1-এর যোগফল হচ্ছে 9, কাজেই এই সংখ্যাটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, যেহেতু 9 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 3 9 আর 1 8, তাহলে 18, 3 6 18, সংখ্যাটা অনেক ছোট হয়ে আসলো। তারপর আবারও 3 দ্বারা বিভাজ্য দিতে পারে, 2 দ্বারাও দিতে পারে, কিন্তু 3 দ্বারা দিলে বা বড় সংখ্যা দিয়ে ভাগ করলে সংখ্যাটা দ্রুত কমে আসে। তাহলে 3 12 36, তারপর আবার 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 3 4 12, এবারে 2 এবং 2। তাহলে এখানে উৎপাদকগুলো আসার পর আমাদের কাজ হবে 5 আছে কতটি? 5 আছে একটি, তারপর মাঝখানে গুণ চিহ্ন দিতে হবে। 3 আছে কয়টি? 3 আছে 3টি, তারপর 2 আছে কতটি? 2 আছে 2টি। এরপর আমাদের বেসগুলো কেটে দিয়ে পাওয়ারগুলোর প্রত্যেকটার সাথে 1 যোগ করতে হবে। পাওয়ারগুলোর প্রত্যেকটার সাথে কি করতে হবে? 1 যোগ করতে হবে। তাহলে 1 আর 1 2 হয়, 3 আর 1 4 হয়, 2 আর 1 3 হয়। তাহলে 4 2 8, 3 8
24, তাহলে এই 24টি হচ্ছে 540-এর ভাজক সংখ্যা, তাহলে সঠিক উত্তর হচ্ছে 24। তারপর একটি সংখ্যা 60 থেকে যত বড় 180 থেকে এর 3 গুণ ছোট হলে সংখ্যাটি কত? আমি এই প্রশ্ন এর আগে মধ্যবর্তী সংখ্যা টপিক দিয়ে বেসিক আলোচনা শেষ করেছিলাম, কিন্তু এই প্রশ্ন দেখা গেছে যে মধ্যবর্তী সংখ্যাটা না, একটা লেভেল থেকে এই যতটুক বড় আর একটি লেভেল থেকে তার 3 গুণ ছোট ছোটোর ব্যাপারে বলছে, 1 গুণ 2 গুণ 3 গুণ। তো আমি এই জন্য এই প্রশ্নগুলোতে বলছিলাম যে আমরা এখানে যতটা পার্থক্য থাকবে, অর্থাৎ 180 এবং 60-এর পার্থক্য হচ্ছে কত? 120। এই 120কে আমরা যত দূর পার্থক্য, অর্থাৎ এক্স পরিমাণ করে ধরে, এক্স 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 করে ধরে, দেখা যায় যে এই পুরা পথের দৈর্ঘ্য হচ্ছে 4x, তাহলে 4x সমান হচ্ছে এই পার্থক্য। 4x সমান পার্থক্য কত? 4x সমান পার্থক্য হচ্ছে 120, তাহলে x সমান হচ্ছে 30। তাহলে সংখ্যাটি 60 থেকে 30 বড় আর 180 থেকে 3 90 ছোটো, তার কারণ বলা হচ্ছে 3 গুণ ছোট। তাহলে আমরা যে কোনো এক পাশ থেকে এই প্রশ্নের উত্তর বের করতে পারি। তাহলে 60 আর 30 যোগ করলে আমাদের উত্তর আসে 90। তাহলে একটি সংখ্যা 60 থেকে যত বড় 180 থেকে 3 গুণ ছোট হলে সংখ্যাটি কত? এই ধরনের প্রশ্নগুলোর বেলায় আমরা পুরো পথের পার্থক্যটা আমাদের কতটুক এক্স হয়, যদি 2.5 গুণ বলতো তাহলে 3.5 ধরতাম, 3.5 ধরলে 4.5 ধরতাম, অর্থাৎ 1 গুণ বেশি ধরে আমরা পার্থক্যটা সমান দেবো। তারপর এক্সের মান বের করে ছোট সংখ্যার সাথে হয় যোগ, অথবা 3 গুণ বের করে বড় সংখ্যার থেকে বিয়োগ করে এই প্রশ্নের উত্তর বের করতে পারি আমরা। এরপরে 8 নম্বর প্রশ্ন হচ্ছে, 3টি সংখ্যার দ্বিতীয়টি হলো প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ, 3টির গড় আবার 44 হলে বৃহত্তম সংখ্যাটি কত? আমরা জানি না কোন সংখ্যাটি কত। আমরা যদি ধরি 3টি সংখ্যা দ্বিতীয়টি হলো মানে দ্বিতীয়টিকেই যদি আমরা এক্স হিসেবে ধরি, তাহলে দ্বিতীয়টি যদি এক্স হয় তাহলে প্রথমটির এ দ্বিগুণ, তাহলে প্রথমটিকে এক্স ধরা লাগতেছে আর দ্বিতীয়টি হচ্ছে 2x। তাহলে প্রথম দুইটা সংখ্যার সম্পর্ক আমরা পেয়ে গেলাম। তাহলে তৃতীয়টির আবার 3 গুণ, এ 3 গুণ, তার মানে তৃতীয়টি হচ্ছে 3 ভাগের 1 ভাগ, তাহলে তৃতীয়টি হচ্ছে 3 ভাগের 1 ভাগ। আমরা কিন্তু একে গুণ দিলে এইটার সম্পর্ক নির্ণয় করতে পারবো না, যেহেতু দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ, তাহলে তৃতীয়টি হচ্ছে এর 3 ভাগের 1 ভাগ, এই কারণে 3 দ্বারা ভাগ দিলাম। এরপর বলছে যে এদের গড় হচ্ছে 44। গড় মানে কি? যতটি সংখ্যা তত দ্বারা যোগ এবং তাকে যদি আমরা তত দ্বারা ভাগ করি তাহলে এই গড় পাওয়া যায়। তাহলে এই ফলাফলটা হচ্ছে 44। তাহলে 44 করার পর আমরা এখান থেকে এক্সের মান বের করলেই বৃহত্তম সংখ্যাটি কত সেটি বের করতে পারবো। তাহলে এটা যদি ক্যালকুলেশন করা হয়, এই 3 ওই পাশে দিয়ে গুণ হবে আর এই 3 দিয়ে লসাগু হবে। তাহলে 3 দিয়ে লসাগু হলে 3 আর x লসাগু করলে 3x, তারপর হচ্ছে 2x এর লসাগু করলে হবে 3 দুগুণ 6x, তারপর হচ্ছে 3 3 কেটে গেলে 2x হবে। তারপর এখানে হচ্ছে 44 আর এই 3 উপাশে গেছে, এই 3 উপাশে গেলে আমাদের গুণ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ। তারপর আমরা এই টোটাল 6 আর 2 এ 8x আর 3x হচ্ছে 11x, তাহলে আমরা কি পাই? আমরা পাই এখানে 11x সমান এই 3 আবার ওই পাশে গিয়ে গুণ হবে, তাহলে 44 গুণন 3 গুণন 3। তারপর দেখতেই পাচ্ছি আমরা 11 দ্বারা এই 11 এবং 44 কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে 4 11 এবং 44, তাহলে x ইকুয়াল পাওয়া যাচ্ছে 3 4 12, 3 12 36, তাহলে x এর মান হলো 36। x কোনটি ছিল আমাদের? x ছিল আমাদের প্রথম সংখ্যা, এই দ্বিতীয়টি ছিল 2x, তৃতীয়টি ছিল 2x/3। আমরা জানি 2xটাই এখানে সর্বোচ্চ সংখ্যা, তার কারণ এটা এর ডাবল, আর তৃতীয়টি হচ্ছে তার 3 ভাগের 1 ভাগ, কাজেই তৃতীয়টি কখনো বড় হওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে 36-এর ডাবল হচ্ছে কত? 36-এর ডাবল হচ্ছে আমাদের 36 দুগুণ 72। তাহলে এই প্রশ্নে চাওয়া হয়েছে বৃহত্তমটি কত, তাহলে বৃহত্তম সংখ্যাটি হলো 72, তাহলে সঠিক উত্তর হচ্ছে 72। এরপর 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার দশকের অঙ্কের সঙ্গে, কিসের অঙ্কের সাথে? দশকের অঙ্কের সঙ্গে 3 যোগ করলে এবং এককের অঙ্ক থেকে 2 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার 3 গুণ, তো সংখ্যাটি কত? তাহলে এই ধরনের একাধিক প্রশ্ন পরীক্ষায় আছে এবং এই টার্মটা খুব ইম্পর্টেন্টও বটে। তবে যদি আমরা রিটেন প্রসেসে আগাই তাহলে এটির অনেক সময় লাগে, আমরা এটিতে রিটেন প্রসেসে আগাবো না,
এটি জাস্ট অপশন টেস্টের মাধ্যমে করব এবং এ ধরনের সব অঙ্ক আপনারা চাইলে নোট করে রাখতে পারেন, অপশন টেস্টের মাধ্যমে সমাধান করতে পারি আমরা। অপশন টেস্ট সেটা যত বড়ই অঙ্ক হোক, এই অপশন টেস্টের মাধ্যমে খুব দ্রুতই সমাধান করা যাবে। এখন দেখি অপশনগুলো কিভাবে টেস্ট করা যায়। অপশনগুলো যে এককে দশকের অঙ্কের সঙ্গে 3 যোগ, তাহলে এইটাকে যদি আমরা দশকের অঙ্ক, তাহলে এককের অঙ্ক হচ্ছে 2, দশকের অঙ্ক হচ্ছে 1, তাহলে দশকের অঙ্কের সাথে 3 যোগ করলে 3 আর 1 কত হয়, সংখ্যাটি দাঁড়ায় 4, আর এককের অঙ্ক থেকে 2 বিয়োগ করলে সংখ্যাটি 2 থেকে 2 বিয়োগ করলে 0। তাহলে যেটা আবার কিনা বলছে মূল সংখ্যার 3 গুণ, প্রাপ্ত সংখ্যাটা মূল সংখ্যার 3 গুণ, তাহলে 12 এর 3 গুণ কি 40, যদি না হয় তাহলে আমাদের এটি সঠিক উত্তর নয়। তাহলে একইভাবে আমরা 14 নিয়ে কাজ করতে পারি। তাহলে 14 এর দশক স্থানের অঙ্ক হচ্ছে 1, আর 3 আর 1 হচ্ছে 4, তারপর একক স্থানের অঙ্ক 4, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কি হবে, 2 হবে। তাহলে এইটাকে যদি 3 গুণ হয় তাহলে এটি সঠিক উত্তর। তাহলে 3 14 42, আমরা জানি এটা মিলে যাচ্ছে, কাজে এটা সঠিক উত্তর। সঠিক উত্তর পাওয়ার পর আমরা এদিকে করার দরকার নেই, তবে আপনারা চাইলেও চেষ্টা করতে পারেন, কিন্তু এগুলো আর মিলবে না। তাহলে বন্ধুরা, আমরা এরপর পরবর্তী ক্লাসে আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে পুরো সংখ্যা অধ্যায়টিকে কভার করার চেষ্টা করা হবে। ধন্যবাদ।